এই সময় অনেকে কিন্তু নর্মাল ডেলিভারি চান, নর্মাল ডেলিভারির জন্য নিজেকে প্রস্তুত করে। তবে কমন কিন্তু খুব সহজে চান্স থাকে বাচ্চার বুকে কাফ হয়ে যাওয়ার। এই জিনিসটা অবশ্যই মনে রাখবে। নমস্কার, দেশকোণ পঞ্চুর আরেকটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত। তো আজকের ভিডিওতে যে বিষয়ে আলোচনা করব আশা করি বুঝতে পেরেছি। হ্যাঁ, বিশেষত আপনার ডেলিভারি যদি এপ্রিল, মে, জুন এই 3টা মাসের মধ্যে কোনো একটা মাসে থাকে, সেক্ষেত্রে এই সময় কমন কিছু ভুল যেগুলো কিন্তু কখনোই করবেন না, যার কারণে সময়ের আগে ডেলিভারি হয়ে যাওয়া বা বাচ্চার ওজন কম হওয়া বা বাচ্চার বিভিন্ন ধরনের ক্ষতি হওয়া সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। তার জন্য এই সময় কি করবেন কি করবেন না, আর বাচ্চার ডেলিভারি হয়ে যাবার পরে কোন কোন বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন। চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আশা করি আপনার জন্য অনেকটা হেল্পফুল হবে, বিশেষত যারা প্রথমবার গর্ভবতী রয়েছেন তাদের জন্য। তার জন্য ভিডিওটা ভালো লাগলে, ইনফরমেটিভ মনে হলে বেশি বেশি শেয়ার করুন, পারলে একটা লাইক করুন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করুন। চলো ভিডিও বেশি যাওয়া যাক। তো ভিডিওতে এগিয়ে যাওয়ার আগে একটা ছোট্ট প্রশ্ন রাখি, সেটা হলো আপনার ডেলিভারিটি এই 3টা মাসের মধ্যে কোন মাসে কনভার্স জানবেন। এবারে বলি, দেখুন গর্ভাবস্থার এই সময়টা মানে এপ্রিল, মে, জুন, এই সময়টা কিন্তু খুব গরমের সময়। এবার এই সময় যেটা হয় যে স্বাভাবিকভাবে প্রত্যেকটা গর্ভবতী মা প্রচুর অস্বস্তি ফিল করেন। গরমের টাইমটাতে এত অস্বস্তি লাগে, কোথাও কোথাও চুলকানি হয়ে যায়, কোথাও কোথাও রেসেস হয়ে যায়, কারো কারো ক্ষেত্রে বাচ্চার চারপাশে জলের মাত্রা কমে যায়, আবার কারো কারো ক্ষেত্রে সময়ের আগে ডেলিভারি হয়ে যায়। তো এগুলো কিন্তু স্বাভাবিকভাবে মায়ের কমন কিছু ভুলের জন্যই হয়ে থাকে, যার মধ্যে প্রথমত হলো জল ঠিকঠাকভাবে না খাওয়া। দেখুন গর্ভাবস্থায় বিশেষত শেষের 3 মাসে আপনি যদি জল ঠিকঠাকভাবে না খান, যার কারণে কিন্তু যেটা হবে যে আপনার বাচ্চার চারপাশে জলের মাত্রা, যেটাকে সাধারণত অ্যামনিওটিক ফ্লুইড বলা হয়ে থাকে, এই অ্যামনিওটিক ফ্লুইডের মাত্রা কমে যাবে। এক্ষেত্রে বাচ্চার ইনফেকশন হওয়া, বাচ্চা নড়াচড়াতে সমস্যা হওয়া, বাচ্চার শ্বাস নিতে কষ্ট হওয়া, এই সময়ের আগে ডেলিভারি হয়ে যাওয়া, এমনকি আপনার ক্ষেত্রেও বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। সেক্ষেত্রে এই সময় মনে করে জল খাবেন। এই সময় আপনার ক্ষেত্রে যতক্ষণ না পর্যন্ত পিপাসা লাগছে ততক্ষণ না পর্যন্ত জল খাচ্ছেন না, এমনটা করবেন না। যখনই মনে পড়ছে জল খান, বেশি বেশি করে জল খান। সারাদিনে অন্তত পক্ষে 2.5 থেকে 3 লিটার জল খান। তার সঙ্গে সঙ্গে ডাবের জল, লেবু জল, এমনকি ওআরএস জল বা গ্লুকন-ডি ওয়াটার, এগুলো কিন্তু মনে করে খান, কারণ এগুলো খেলে আপনার শরীরের মধ্যে ইলেকট্রোলাইট ব্যালেন্স থাকে, আর যেটাই কিন্তু স্বাভাবিকভাবে আপনাকে সুস্থ রাখতে, বাচ্চাকে হেলদি রাখতে সাহায্য করে। 2 নাম্বার, গর্ভাবস্থায় এই সময়ে প্রচুর গরম, প্রথমেই বললাম। তবে এই গরমে যেটা হয় যে প্রত্যেকটা মা হাঁসফাঁস করে থাকেন। এই সময় চেষ্টা করবেন বাড়িতেই থাকার জন্য এবং নিজেকে কমফোর্টেবল রাখার জন্য। এই সময় কোনো ধরনের টাইট পোশাক পরা বা কোনো ধরনের টাইট জুতো পরা, এই জিনিসগুলো কিন্তু এড়িয়ে যাবেন। এই সময় কোনো ধরনের টাইট পোশাক পরবেন না, ঢিলাঢালা পোশাক পরুন, আর অবশ্যই সুতি বা কটনের পোশাকগুলো পরুন। আর এই সময় এই সময় কমন একটা জিনিস মনে রাখবেন, সেটা হলো বাইরে বেরোনো। মানে অনেকে যেটা করেন যে ভুলভাল টাইমে বাইরে বেরোন, আর যার কারণে শরীরে বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকে, বিশেষত গরম লাগা, অস্বস্তি লাগা, ব্লাড প্রেশার হাই হয়ে যাওয়ার সমস্যা সবচেয়ে বেশি হয়ে থাকে। সেক্ষেত্রে এই সময় চেষ্টা করবেন দুপুরবেলার দিকে বাইরে না বেরোনোর জন্য। যদি দরকার পড়ে তবে আপনি সকালবেলা অথবা বিকেলবেলা ডাক্তার দেখাতে যান, কোনো অপ্রয়োজনীয় কাজে বেরোবেন না। বিশেষত দুপুর 11টা থেকে বিকেল 4টা পর্যন্ত, এই সময়টাতে প্রচুর রোদ থাকে। এই জিনিসটা মেনে চলবেন। আর এই সময় যদি প্রয়োজন পড়ে তবে বেরোতে পারেন, সেক্ষেত্রে অবশ্যই একটা ছাতা নেবেন, একটা জলের বোতল নেবেন, গায়ে স্টল নেবেন, যেটা আপনাকে রোদের তাপ থেকে কিছুটা হলেও রক্ষা করবে। নিচ্ছেন? এবার 3 নাম্বার, এই সময় প্রচুর গরম বলে অনেকে যেটা করেন যে বাড়িতেই তো সবসময় থাকেন, যেটা বললাম যে বাড়িতেই থাকতে হবে। তবে বাড়িতেই থাকলে এটা ভুলবেন না যে আপনাকে সবসময় শুয়ে থাকতে বলছি বা বসে থাকতে বলছি। এই সময় নিজেকে অ্যাক্টিভ রাখাটা খুবই জরুরি। বিশেষত আপনি যদি নর্মাল ডেলিভারি চান, সেক্ষেত্রে কিন্তু নিজেকে অ্যাক্টিভ রাখাটা খুব 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 জরুরি। এক্ষেত্রে আপনি সকালে এবং বিকেলের দিকে হাঁটাচলা করুন, আর তার সঙ্গে বাড়িতেও ঘরের মধ্যে একটু হাঁটাচলা করুন, টুকটাক কাজ করুন। কোনো ভারী কাজ করতে বলছি না বা ঝুঁকে কোনো কাজ করতে বলছি না। এই সময় টুকটাক কাজ করলে আপনার শরীর হেলদি থাকে, আপনার ক্ষেত্রে বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা কম হয়, তার সঙ্গে সঙ্গে নর্মাল ডেলিভারি ব্যথা কিন্তু ঠিক সময় ওঠে। এই জিনিসটা মনে রাখবেন। 4 নাম্বার, গর্ভাবস্থার এই সময়ে অনেকের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে, যেমন কারো কারো ক্ষেত্রে প্রচুর গরম লাগা, অস্বস্তি লাগা, পেট খুব শক্ত হয়ে যাওয়া, এই ধরনের সমস্যাটা কিন্তু খুব কমন সমস্যা।
এই সমস্যাগুলো দেখা দিলে কখনোই খুব বেশি গরমের কারণে হচ্ছে এই জিনিসটা ভেবে ভুল করবেন না, কারণ এই লক্ষণগুলো কিন্তু অনেক সময় বাচ্চার ক্ষতির কারণ হতে পারে বা সময়ের আগে ডেলিভারির কারণ হতে পারে। আপনি যদি উপযুক্ত সময়ে ডাক্তারের কাছে যান সেক্ষেত্রে কিন্তু যেটা হয় যে ডাক্তারবাবু উপযুক্ত ট্রিটমেন্ট করে এই জিনিসগুলো থেকে আপনাকে রক্ষা দিয়ে থাকেন বা সময়ের আগে ডেলিভারি থেকে আপনি বাঁচতে পারেন। তো অবশ্যই এটি খেয়াল রাখবেন। তাছাড়াও এই সময় আপনার বাচ্চার ওজন ঠিকঠাক আছে কিনা এটি খেয়াল রাখুন। গর্ভাবস্থার এই সময় অনেকের ক্ষেত্রে যেটা হয় যে বাচ্চার ওজন কম থাকে। এবারে বাচ্চার ওজন কম থাকলে সেক্ষেত্রে স্বাভাবিকভাবে বাচ্চা কম ওজনে জন্ম নেবে। সেক্ষেত্রে এই সময় বাচ্চা যাতে কম ওজনে জন্ম না নেয় সেক্ষেত্রে এই সময় হেলদি কিছু খাবার খান। তা বলে বাইরের জাঙ্ক ফুড, ফাস্ট ফুড, ফুচকা, বার্গার বেশি বেশি করে খেলাম এমনটা করবেন না। বাড়িতে আর হেলদি কিছু খাবার রয়েছে, যেমন ভাত, ডাল, রুটি, দুধ, কলা, দই, পনির, এগুলো কিন্তু মনে করে খান। বিভিন্ন ধরনের শাকসবজি মনে করে খান, ফলমূল খান, যেটা কিন্তু আপনার বাচ্চার বৃদ্ধিতে সাহায্য করবে। বিশেষত বিভিন্ন ধরনের ডাল প্রতিদিন খান, মাছ, মাংস, ডিম প্রতিদিন একটা করে খান, যেগুলো কিন্তু আপনার বাচ্চাকে ভালো রাখবে, হেলদি রাখবে, পুষ্টি দিতে সাহায্য করবে, বাচ্চার গ্রোথে সাহায্য করবে। তাছাড়াও এই সময় যেটা বললাম যে মশলাযুক্ত যে কোনো ধরনের খাবার যেগুলো কিন্তু কখনোই খাবেন না। এই সময় এই খাবারগুলো খেলে যেটা হয় যে আপনার ক্ষেত্রে গ্যাস, অ্যাসিডিটি হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। এবারে এই জিনিসগুলো হলে কিন্তু আপনার ক্ষেত্রে আরও বেশি অস্বস্তি ফিল হতে পারে, কারণ একে তো গরম, আর এই জিনিসগুলো খেয়ে যদি আপনার গ্যাস, অ্যাসিডিটি হয় তাহলে কিন্তু আর এতটা দুর্বল লাগে যে স্বাভাবিকভাবে প্রেগনেন্সি জার্নিটা খুব কঠিন হয়ে পড়ে। সেক্ষেত্রে এই সময় চেষ্টা করবেন কোনো ধরনের মশলাযুক্ত খাবার বা যে কোনো ধরনের ঝাল, তেল জাতীয় খাবার, এই খাবারগুলো যত কম খাবেন তত ভালো আপনার ক্ষেত্রে। এই খাবারগুলো খেলে আপনার কিন্তু ওজনও বাড়তে পারে। এবারে আপনার যদি খুব বেশি ওজন বেড়ে যায় সেক্ষেত্রেও কিন্তু ডেলিভারিতে সমস্যা হতে পারে। এই জিনিসগুলো মনে রাখবেন। তাছাড়াও আপনি যদি এই সময় নর্মাল ডেলিভারি চান সেক্ষেত্রে কী করবেন? দেখুন, এই সময় অনেকে কিন্তু নর্মাল ডেলিভারি চান, নর্মাল ডেলিভারির জন্য নিজেকে প্রস্তুত করে। তবে কমন কিছু ভুল যেটা কিন্তু করে থাকেন, যার কারণে ঠিক সময় ডেলিভারি ব্যথা ওঠে না। সেক্ষেত্রে কী করবেন? এই সময় কোনো ধরনের ঠান্ডা জাতীয় খাবার খাবেন না। যাদের ক্ষেত্রে ডেলিভারি আরও 1 মাস বাকি রয়েছে, মানে প্রেগনেন্সির 9 নম্বর মাস পড়ে গেছে, তারা কোনো ধরনের ঠান্ডা জাতীয় খাবার খাবেন না। গরম পড়েছে, ঠান্ডা জাতীয় খাবার খেতে ইচ্ছাই করে, যেমন ফ্রিজ থেকে বের করা ঠান্ডা জল হোক বা কোনো খাবার হোক, এই জিনিসগুলো খেলে আপনার বডি কিন্তু ডেলিভারির জন্য প্রস্তুত হতে পারে না। সেক্ষেত্রে এই জিনিসগুলো যতটা পারবেন এড়িয়ে যাবেন। তার সঙ্গে এই সময় নর্মাল ওয়াটার খাবেন, নর্মাল খাবার খাবেন, এমনকি এই সময় নিজেকে অ্যাক্টিভ রাখবেন, কোনো ধরনের চিন্তা টেনশন করবেন না। নিজেকে যতটা হেলদি রাখবেন আপনার ডেলিভারি ব্যথা তত তাড়াতাড়ি উঠবে বা ঠিক সময় উঠবে। এবারে এই সময় ডেলিভারি যেহেতু সামনে রয়েছে সেক্ষেত্রে আপনার ডেলিভারি ব্যাগটা গুছিয়ে ফেলুন, কারণ ডেলিভারি ব্যথা কখন উঠবে আপনি নিজেও জানেন না। সেক্ষেত্রে এই জিনিসটা মনে করে আপনি কিন্তু করে ফেলুন। এই সময় আপনার জন্য প্রয়োজনীয় জিনিস, আপনার বাচ্চার জন্য প্রয়োজনীয় জিনিস A to Z কিন্তু মনে করে নিন। এবারে এই সময় বাচ্চার ডেলিভারি হলে কোন কোন বিষয়গুলো খেয়াল রাখবেন, কারণ এই সময় অনেকে থাকেন যারা কিন্তু স্বাভাবিকভাবে কারণ এই সময় অনেকের ক্ষেত্রে যেটা হয় যে এই প্রচণ্ড গরমে বাচ্চার ক্ষেত্রে বিভিন্ন ধরনের ক্ষতি হয়ে থাকে, রেসেস হয়ে যাওয়া, বাচ্চার বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা হওয়া, বাচ্চা খ্যানখ্যানে স্বভাব হওয়া, বাচ্চার ক্ষেত্রে ক্ষতি হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। সেক্ষেত্রে এই সময় কমন কিছু ভুল যেগুলো কিন্তু কখনোই করবেন না। তার মধ্যে প্রথমত হলো এই প্রচণ্ড গরমে বাচ্চাকে বেশি বাতাস দিবেন না, বা ফ্যানের বাতাস হোক বা এসির বাতাস হোক, এই বাতাসগুলো দিতে যাবেন না। এমনকি এই সময় বাচ্চাকে বেশি গরমেও রাখবেন না, বা কোনো কেথা দিয়ে ঢাকা দিয়ে দিলেন বা খুব বেশি ভারীযুক্ত কোনো কাপড় পরিয়ে দিলেন, এমনটা করবেন না। বাচ্চাকে একদম কমফোর্টেবল একটা ফিতাযুক্ত কাপড়গুলো পরান এবং ঘরে নর্মাল বাতাসে রাখুন। কোনো ধরনের খুব বেশি ফ্যানের বাতাস এমনটা করবেন না। আর যদি ফ্যানের বাতাস দেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই একটা মশারিগুলো পাওয়া যায়, যেটা কিন্তু স্বাভাবিকভাবে বাচ্চাকে চারপাশে ঘিরে রাখে, তার উপরে একটা পাতলা কাপড় দিয়ে দিন, যাতে বাচ্চার গায়ে সরাসরি বাতাস না লাগে। এক্ষেত্রে কিন্তু খুব সহজে চান্স থাকে বাচ্চার বুকে কাফ হয়ে যাওয়ার। এই জিনিসটা অবশ্যই মনে রাখবেন। আরেকটা জিনিস সেটা হলো এই সময় অনেকে কিন্তু তেল লাগান বাচ্চাকে, যত বেশি তেল লাগাবেন বাচ্চা তত তাড়াতাড়ি বাড়বে। এই জিনিসটা অনেকের ক্ষেত্রে বলা হয়ে থাকে, বিশেষত আমার বাচ্চার ক্ষেত্রে এটা বারবার বলা হতো। তবে এটা কিন্তু গরমের সময় বাচ্চাকে তেল লাগালেই যেটা হবে যে বাচ্চার ক্ষেত্রে ঘামাচি হয়ে যাওয়া, রেসেস হয়ে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। সেক্ষেত্রে এই সময় বাচ্চাকে যতটা কম পারবেন তেল লাগাবেন। আর যদি তেল লাগাতেই হয় সেক্ষেত্রে ন্যাচারাল অয়েলগুলো লাগান, যেমন কোকোনাট অয়েল, অলিভ অয়েল, এবং তা স্নানের আগে মাসাজ করে স্নান করে ধুয়ে দিন, তারপর ময়শ্চারাইজার অ্যাপ্লাই করুন। আর সেটা কিন্তু অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী করবেন। নিজে থেকে কোনো কিছু বাচ্চাকে ইউজ করাবেন না, এক্ষেত্রে বাচ্চার রিসেস হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। আর তাছাড়াও
কোনো ধরনের পাউডার, এই সময় বেশি পাউডার অনেকে লাগিয়ে থাকেন, কাজল লাগিয়ে থাকেন, এই জিনিসগুলো কিন্তু বেশি লাগাবেন না। এক্ষেত্রে বাচ্চার ইনফেকশন হওয়া, ঘামাচি হওয়া, রেশেস হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। বিশেষত যারা প্রথমবার মারা রয়েছেন তারা কিন্তু এই জিনিসগুলো অবশ্যই মনে রাখবেন। এই সময় গরমের টাইম রয়েছে, এই সময় বাচ্চাকে বারে বারে ফিড করান। এবারে এই সময় যেটা হয় যে অনেকের ক্ষেত্রে খুব একটা ব্রেস্ট ফিড হয় না, যার কারণে বাচ্চাকে বাইরে থেকে মিল্ক পান করিয়ে দিলেন, এমনটা করবেন না। আপনি যতটা বাচ্চাকে ব্রেস্ট ফিড করাবেন আপনার ক্ষেত্রে এক ধরনের সেন্সেশন তৈরি হয়, আর ব্রেস্ট ফিড কিন্তু আরও বেশি উৎপন্ন হবে। সেক্ষেত্রে প্রথম দিকে ব্রেস্ট ফিড না হলেও আপনি বারে বারে ব্রেস্ট করাতে থাকলে 2 থেকে 3 দিনের মধ্যে ব্রেস্ট ফিড অটোমেটিক্যালি হতে থাকে, আর বাচ্চা কিন্তু ভালোভাবে ব্রেস্ট ফিড করতে পারবে। তো এই জিনিসটা অবশ্যই মনে রাখবেন। বাচ্চাকে এই সময় বারে বারে ফিড করাবেন যাতে বাচ্চার শরীরে জলের মাত্রা না কমে যায়। এক্ষেত্রে কিন্তু বাচ্চার ওজন কম হয়ে যাবে, ঠিক সময়ে বাচ্চার ওজন ঠিকঠাকভাবে বৃদ্ধি পাবে না, এক্ষেত্রে বাচ্চার বিভিন্ন ধরনের ক্ষতি হবে। এই জিনিসগুলো অবশ্যই খেয়াল রাখবেন। আশা করি আজকের ভিডিওর মাধ্যমে খুব সুন্দরভাবে বোঝাতে পারলাম। চলুন, আর এই ছিল আজকের ভিডিওটা অনেকটাই বড় হয়েছে, তবে আশা করি খুব ডিটেলসলিভাবে বোঝাতে পারলাম। তো অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন, পারলে একটা লাইক করুন, আর এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নিন। চলুন, টাটা।